স্যার আমি তুফান না। হ্যালো, আমি আরিয়ান। 19 তারিখ তুফান সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয় এবং রিলিজের পর থেকেই তুফান সিনেমার ক্লাইম্যাক্স নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এর আগেও আলোচনা হয়েছে, বাট ওটিটিতে আসার পর থেকে এই সিনেমার ক্লাইম্যাক্সে চঞ্চল চৌধুরী কাকে গুলি করে, তুফানকে নাকি শান্তকে? আমি জানতাম এটা নিয়ে আলোচনা হবে, বাট এত বেশি পরিমাণ আলোচনা হচ্ছে এবং এটা ভেবেও ভালো লাগছে যে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কোনো একটা বাংলা ফিল্মের ক্লাইম্যাক্স নিয়ে এখনো এত আলোচনা হচ্ছে। সিনেমা রিলিজ পেয়েছে প্রায় 3 মাস আগে, আর এখনো এই সিনেমার এন্ডিং নিয়ে নানান রকমের কোশ্চেন তৈরি হচ্ছে। এজন্য বললাম, আমার মনে হয় না যে এর আগে বাংলা কোনো সিনেমার ক্লাইম্যাক্স বা এন্ডিং এক্সপ্লেইন করতে হয়েছে। আর এটা ভেবে ভালো লাগছে যে আমাদেরই কোনো একটা ফিল্মের ক্লাইম্যাক্স বা এন্ডিং পার্ট নিয়ে এক্সপ্লেইন ভিডিও বানাতে হচ্ছে। তো যাই হোক, তুফান সিনেমার ক্লাইম্যাক্সে চঞ্চল চৌধুরী কাকে গুলি করে, শান্তকে নাকি তুফানকে? এটা নিয়ে আমার যে এক্সপ্লেইন বা ওপিনিয়ন সেটাই শেয়ার করব। আর আমার এক্সপ্লেইনের সাথে আপনাদের দ্বিমত থাকতেও পারে, সেটা কোনো ব্যাপার নয়, বাট আপনারা আপনাদের এক্সপ্লেইন আমার সাথে যদি দ্বিমত থাকে তাহলে সেটা কমেন্টসে জানাবেন ডিটেইলসে। প্রথমত যে কোশ্চেনগুলো নিয়ে কথা হচ্ছে, চঞ্চল চৌধুরী সেই গুলিটা আসলে কাকে করে, শান্তকে নাকি তুফানকে? এইটার অ্যান্সার হচ্ছে শান্তকে। এখন কোশ্চেন আসতে পারে সেটা তো তুফান হতে পারে। আমি কিভাবে শিওর হলাম সেটা তুফান নয়, সেটা শান্ত? প্রথমত একটা সিন রয়েছে যেখানে তুফান ক্যারেক্টার শান্তকে বলছে যে এটা তোমার শেষ পরীক্ষা, এটাতে যদি তুমি পাস করতে পারো, এই ডিলটা যদি কনফার্ম করতে পারো, তাহলে তোমার সিনেমার শুটিং শুরু হবে। ওই টাইমে শান্ত যে গাড়িটা নিয়ে যায় সেই গাড়ির নাম্বারটা যদি দেখেন এবং তুফান যে গাড়িটা নিয়ে যায় সেই গাড়ির নাম্বারটা যদি দেখেন, তাহলে দেখবেন যে দুটোই ডিফারেন্ট। এটা গেলে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, শান্ত যে গাড়িতে যায় সেখানে ছিল শুধুমাত্র শান্ত এবং ড্রাইভার, টোটাল 2 জন। অন্যদিকে তুফান যে গাড়িতে যায় সেই গাড়িতে লোক ছিল 3 জন, ড্রাইভার, তুফান এবং তার অ্যাসিস্ট্যান্ট। থার্ড পয়েন্ট, মিমি চক্রবর্তী যখন ফোন করে ওসি আকরামকে এবং তাকে যখন বলে যে তুফানের খোঁজ তার কাছে রয়েছে, তখন সে কি বলে? তুফান একটা মিটিং এ যাচ্ছে এবং সাথে গাড়ির নাম্বারটাও বলে দেয়। এখন একটু খেয়াল করে যদি দেখেন, শান্ত ওই সময়ে যে গাড়িটা নিয়ে বের হয় সেই গাড়ির যে নাম্বারটা ছিল, আর মিমি চঞ্চল চৌধুরীকে যে গাড়ির নাম্বারটা দেয় সেটা কিন্তু ও এখন একটা মিটিং এ যাচ্ছে, ওর গাড়ির নাম্বার হলো 357412। সে কিন্তু তুফান যে গাড়িতে যায় সেই গাড়ির নাম্বারটাকে দেয়নি। আর একটা সিনও রয়েছে যেখানে তুফান তার অ্যাসিস্ট্যান্টকে বলছে এয়ারপোর্টের দিকে চলো। যে গাড়িটাকে ফায়ার করা হয় সেই গাড়িতে আমরা কজনকে দেখতে পাই? অনলি 2 জনকে। যে ড্রাইভার ছিল তাকে সামনে দেখা যায়, সে অলরেডি ডেড, আর শান্ত সেখান থেকে বের হয়ে আসে। সেখানে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ছিল না। এখন যারা ভাবছেন যে ওইখানে যার লাশ সেটা অ্যাসিস্ট্যান্ট, তাহলে ড্রাইভার কই? সেটা তুফান ছিল না, সেটা ছিল শান্ত। জাস্ট একটা পয়েন্টে থেকে তো ক্লিয়ার। মিমি চক্রবর্তী যখন ফোন করে চঞ্চল চৌধুরীকে বলে যে তুফানের খোঁজ তার কাছে রয়েছে, তখন সে যে গাড়ির নাম্বারটা দেয় সেটা ছিল শান্তর গাড়ির নাম্বার। অন্যদিকে তুফান যাচ্ছিল এয়ারপোর্টে, সে দুবাই যাবে, আর শান্ত যাচ্ছিল একটা ডিল কনফার্ম করতে বা মিটিং এ। সো মিমি চক্রবর্তী যদি তুফানকেই ধরিয়ে দিত, তাহলে সে কিন্তু বলে দিত যে তুফান এয়ারপোর্টের দিকে যাচ্ছে এবং তুফান যে গাড়িতে যায় সেই গাড়ির নাম্বারটা বলে দিত। সে কিন্তু শান্তর গাড়ির নাম্বারটা বলতো না। এটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবেন যে গুলিটা তুফানকে না শান্তকেই করে। আই থিঙ্ক যেটুকু বললাম এখান থেকে তো এটা ক্লিয়ার যে সেটা তুফান নয়, সেটা শান্তই ছিল। এবার আপনাদেরই কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দেই, যেগুলা থেকে মনে হতে পারে যে শান্ত নাকি তুফান, মানে কনফিউশনটা আমি দূর করি আমার দিক থেকে। প্রথম কোশ্চেন আপনাদের, যে লাস্ট সিনে যদি সে শান্তই হয়, তাহলে সেই সিনে যে শাকিব খান বাঘের মাথার উপর হাত রেখেছে, এই অ্যাটিটিউড তো শান্তর সাথে যায় না, এই অ্যাটিটিউড যায় তুফানের সাথে। এখন এখানে আমার একটা থিওরি রয়েছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তুফানের যে সিম্বল সেটা কিন্তু টাইগার না, সেটা কিন্তু লায়ন। এবং আমরা সিনেমার অনেক জায়গাতেই সেই লায়নের সিম্বলটা দেখতে পেয়েছি। বা শাকিব খানের যদি রিংটাও দেখেন সেটা কিন্তু লায়ন। আমার থিওরিতে তুফান হচ্ছে লায়ন, আর শান্তর যে ক্যারেক্টারটা এইটার সিম্বল হচ্ছে টাইগার। একটা কথা আছে না যে বাঘে সিংহে লড়াই, এটাই হতে পারে তুফান 2 এ, যেখানে শান্তর যে ক্যারেক্টারটা, এখন অনেকেই বলতে পারেন যে শান্তর যে ক্যারেক্টারটা আমরা প্রথম থেকে যেভাবে দেখেছি, সে একজন অ্যাক্টর হতে চায় বা তার ভিতর সে অনেকটাই সৎ, সে তো আর তুফানের মতন গ্যাংস্টার না বা এত সাহসী না। এখন এইখানে আমার আরো একটা থিওরি হচ্ছে যে শান্তর যে ক্যারেক্টারটা, সে তো কয়েক মাস তুফান ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারে। তুফান ক্যারেক্টারটা পুরোপুরি ভাবে নিজের ভিতর আয়ত্ত করে নেয় শুধুমাত্র সিনেমায় অভিনয় করবে বলে। বাট শান্ত কিন্তু জানতো না যে তুফান তাকে এইভাবে ইউজ করবে। এটা হতে পারে যে শান্তকে যখন তুফান এইভাবে ইউজ করে, তাকে ইউজ করে তুফান পালিয়ে যায়, সেই সময় থেকে হতে পারে শান্ত সে নিজেও এখন চায় তুফানের থেকে রিভেঞ্জ নিতে। এজন্য শান্তর ক্যারেক্টারটা হয়তো
টাইগারের এই সিম্বলটাতে বোঝানো হয়। অন্যদিকে তুফানের যে ক্যারেক্টারটা সেটা তো অলরেডি লায়ন। এরপর আরো একটা কোশ্চেনের অ্যান্সার দেই যে লাগে উড়াধুরা এই গানে কে পারফর্ম করে? এই গানটাতে পারফর্ম করে তুফান। কারণ মিমি চক্রবর্তীর কাছে যখন চঞ্চল চৌধুরী যায় সেটা ছিল সেই ঘটনাটা ঘটার 3 দিন পর, আর লাগে উড়াধুরা গানটা যখন শুরু হয় বা যখন আমরা দেখি সেই গানটা হয় 3 মাস পর। সবাই জানে যে তুফান মারা গেছে, বাট শান্ত বেঁচে আছে। সো এটা হচ্ছে ক্যারেক্টার শিপ। আমরা শান্তকে দেখতে পারবো তুফান ক্যারেক্টারে, আর তুফানকে দেখতে পারবো শান্ত ক্যারেক্টারে। যেহেতু তুফানের বিরুদ্ধে পুরো সিস্টেম, তার বাঁচার কোনো উপায় ছিল না, পুরো সিস্টেম তার বিরুদ্ধে, এজন্য শান্তকে সে টোপ হিসেবে ব্যবহার করে। আর তুফান নিজে শান্ত সেজে দুবাই যায় এবং 3 মাস পর কামব্যাক করে আবার শান্ত সেজে, এবং তখনই লাগে উড়াধুরা এই গানটা আমরা দেখতে পাই। এখন আবার কোশ্চেন আসতে পারে, মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরীকে যে এক্সপ্লেইনটা দেয় যে সে কেন শান্তকে নয় তুফানকে ধরিয়ে দিল। এখন আমার কথা হচ্ছে এখানে মিমি কোনোভাবে বিট্রে করে না। মিমি যে কথাগুলা বলে, যেমন বলে শান্ত সে জানতে পেরে যায় যে তুফান তাকে মারতে পারে যেদিন রাতে শান্তকে আরো একটা টাস্ক দেওয়া হয়। মূলত মিমি যেটা চঞ্চল চৌধুরীকে বলে এটা ছিল পুরো সাজানো একটা গল্প, আর এই পুরো প্ল্যানটা ছিল তুফানের। এখন চঞ্চল চৌধুরী যখন জানতে পারে যে সে তুফানকে মারতে পারেনি, সে মারতে পেরেছে শান্তকে, তখন সে নিজে শান্তর সাথে হাত মিলিয়ে নেয় যেন শান্তকে ব্যবহার করে তুফান পর্যন্ত যেতে পারে। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা যদি তুফানকে সেভ করে, যদি সে তুফানের সাথে হাত মিলিয়ে নেয়, তাহলে আই থিঙ্ক সেই সিনেমার কিছু থাকে না। আর চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা দেখে মনে হয় না যে সে তুফানের সাথে হাত মিলাবে। এখন হয়তো বলতে পারেন যে হসপিটালে এতগুলা মানুষ মারে, এটা মারে শুধুমাত্র সেই তুফানকে ধরার জন্য, এবং পরবর্তীতে তুফান যেন জানতে না পারে যে শান্ত বেঁচে আছে। যেহেতু তুফান জানে শান্ত মারা গেছে, মিমি জানে শান্ত মারা গেছে, বাট নাবিলা কিন্তু জানে শান্ত বেঁচে আছে। যদি চঞ্চল চৌধুরী তুফানের সাথে হাত মিলাতো আর শান্ত যদি দুবাই চলে যেত, তাহলে তুফান তুই আমরা কি দেখতাম? সেই বাঘের সিংহের লড়াইটা কি আদৌ আর হতো? চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা তুফানের সাথে হাত মিলিয়ে নেয়, তাহলে তো তাদের সাথে টাসেলটা হচ্ছে না, বা শান্ত ভার্সেস তুফান, তুফান ভার্সেস শান্ত, এটা তো আর হচ্ছে না। শান্তকে যেভাবে ব্যবহার করে তুফান, এইটা শান্ত যখন প্রপার ভাবে বুঝতে পারে, বিশেষ করে সেই সিনটার পর যেখানে চঞ্চল চৌধুরী শান্তকে গুলি করে, সেখান থেকে শান্ত তার ক্যারেক্টার থেকে শিফট হয়ে যায়। সে বুঝতে পারে যে আমাকে এইখান থেকে বের হতে হলে, সে যদি লায়ন হয় তাহলে আমাকে টাইগার হতে হবে। এবং তুফান 2 এ প্রবাবলি এটাই দেখাবে, যেহেতু তুফান ক্যারেক্টারটা এখন শান্ত হয়ে আছে, অন্যদিকে শান্ত ক্যারেক্টারটা তুফানে রয়েছে, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা শান্তর সাথে হাত মিলিয়েছে। তো তুফান 2 এ এই যে তুফানের সাম্রাজ্য, এই সাম্রাজ্য আবার ফিরে পেতে তুফানকে লড়াই করতে হবে শান্তর সাথে এবং ওসি আকরামের সাথে। আবারও বলছি, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, চঞ্চল চৌধুরী যাকে গুলি করে সে শান্তই। আপনাদের কাছে অন্যরকম এক্সপ্লেন থাকতে পারে, আর আমি বললামই তো যে আমার সাথে দ্বিমত থাকলে আপনারা আপনাদের এক্সপ্লেন ডিটেইলসে কমেন্টসে জানাবেন। তো এই ছিল তুফানের এন্ডিং নিয়ে আমার ওপিনিয়ন বা আমার এক্সপ্লেনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।